তাহলে আমরা গতদিন জারণ বিজারণ যুগপৎ পর্যন্ত এসেছিলাম। তো এই জায়গায় আমরা দেখেছি জারণ বিজারণ বিক্রিয়াটা সবসময় যুগপৎভাবে ঘটে। যুগপৎ মানে হচ্ছে একসাথে ঘটবে। জারণ বিজারণ সবসময় একসাথে ঘটবে। কেউ যদি ইলেকট্রন বিক্রিয়ায় দান করে, তাহলে ওই ইলেকট্রনটা দান করার জন্য আরেকজন বসে থাকবে। ওটা হচ্ছে বিজারণ। তারপর যে প্রক্রিয়া দান করলো সেটা হচ্ছে জারণ। সবসময় মনে রাখবা, জারণ একটা প্রসেস বা প্রক্রিয়া। জারণ একটা প্রসেস বা প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় বিজারক ইলেকট্রন দান করে, যে প্রক্রিয়ায় বিজারক ইলেকট্রন দান করে। জারণ হচ্ছে একটা প্রক্রিয়া। আর এক্ষেত্রে বিজারক হচ্ছে একটা বস্তু। বিজারক হচ্ছে একটা বস্তু। তো এক্ষেত্রে বিজারক হচ্ছে যারা, যাদের জারণ ঘটে। বিজারক হচ্ছে কারা, যাদের জারণ ঘটে, মানে যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে বিজারক। এরপরে বিজারিত। বিজারিত হচ্ছে একটা অবস্থা। বিজারিত হচ্ছে একটা অবস্থা। বিজারণ ঘটার পরে যেটা হয় সেটা হচ্ছে বিজারিত অবস্থা। কোনো জারক বিজারণ ঘটার পরে যে অবস্থা প্রাপ্ত হয় সেটাকে আমরা বলি বিজারিত অবস্থা। তাহলে এই টার্মগুলো একটু মাথায় রাখবা। তাহলে জারিত মানে কি? কোনো জারক বিজারণ প্রক্রিয়া, কোনো জারক জারণ কোনো বিজারক জারণ প্রক্রিয়া শেষে যে অবস্থা প্রাপ্ত হয় তাকে আমরা বলবো জারিত হয়েছে। জারিত। তাহলে জারণ হচ্ছে একটা প্রক্রিয়া, ওয়ান টাইপ অফ প্রসেস। আর বিজারক হচ্ছে একটা সাবস্টেন্স, এটা একটা বস্তু। আর বিজারিত হচ্ছে ওয়ান টাইপ অফ স্টেট অর অবস্থা। এটা হচ্ছে একটা অবস্থা। এটা হচ্ছে একটা বিজারক বা বস্তু। এটা আয়রন হইতে পারে, এটা ক্লোরিন হইতে পারে, একটা সোডিয়াম হইতে পারে। জারণ হচ্ছে একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ইলেকট্রনটা দান করবে। বিজারিত মানে হচ্ছে একটা অবস্থা, জারিত মানে হচ্ছে একটা অবস্থা। এই শর্টকাট টার্মগুলো মাথায় রাখবা, এগুলো ভুলবা না কখনো। এরপরে আসো, জারণ বিজারণ সবসময় একসাথে ঘটে। আমরা পড়েছি জারণ মানে জারণ, জারণ মানে জারণ সংখ্যা বারণ। তো এক্ষেত্রে জারণ যখন হবে তখন ইলেকট্রন ছাড়বে, এবং ওই ছাড়া ইলেকট্রনটা কেউ যে গ্রহণ করবে, সেটা যে প্রক্রিয়া গ্রহণ করবে সেটা হচ্ছে বিজারণ। এটা সবসময় একসাথে ঘটে। একসাথে ঘটাকে বলছে আমরা যুগপৎ বিক্রিয়া। তো আমরা আহ জারণ ইলেকট্রন দান করার উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো রেডক্স বিক্রিয়া, আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। এখন আমরা রেডক্স বিক্রিয়ার আন্ডারে কিছু বিক্রিয়া দেখব, যেগুলোর মাঝে জারণ বিজারণ সম্ভব হয়। মনে রাখবা, এই চারটা বিক্রিয়া আমাদের বইয়ে রেডক্স বিক্রিয়ার উদাহরণ হিসেবে দেওয়া আছে। একমাত্র এই চারটা বিক্রিয়া রেডক্স বিক্রিয়ার উদাহরণ হিসেবে দেওয়া আছে, তথা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ হিসেবে দেওয়া আছে। তোমাদের যত জারণ বিজারণ বিক্রিয়া আসে, অলমোস্ট এই চারটা থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনক্লুডেড আসে। এছাড়া এমসিকিউ আসা সম্ভব এভাবে যে কোনটা রেডক্স বিক্রিয়া না। তাহলে এখানে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন একটা দিবে। আরেকটা দিবা হচ্ছে প্রতিস্থাপন কিংবা আমাদের যেটা প্রশমন বিক্রিয়া আছে ওগুলা। তাহলে আমাদের এক্ষেত্রে প্রশমন এবং অধঃক্ষেপণ। তাহলে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে এই চারটা: সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। জারণ বিজারণ নয় কোনগুলা? নয় হচ্ছে, একটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, একটা হচ্ছে অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন রিঅ্যাকশন, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া বা প্রেসিপিটেশন রিঅ্যাকশন। তাহলে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। বুঝে গেছে? সংযোজন বা এডিশন বিক্রিয়া বলা হয় এটাকে। ওকে, তাহলে আমরা একটার পর একটা পড়ি। তাহলে আমাদের প্রশ্ন আসে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া না। তোমাকে এখান থেকে যে কোনো তিনটা দিবে, হয় প্রশমন বিক্রিয়া দিবে, নেক্সট না হয় অধঃক্ষেপণ বিক্রিয়া দিবে। যেটা আসে সেটাই হচ্ছে আনসার। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে এই চারটা, নন রেডক্স বিক্রিয়া হচ্ছে প্রশমন এবং অধঃক্ষেপণ। ওকে, ফার্স্ট অফ অল আমরা সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করি। সংযোজন বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন। সংযোজন নামের মাঝে আছে কি? সংযোজন, সংযোজন বিক্রিয়া। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে যে বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয় বা সংযুক্ত হয়, নতুন একটি পদার্থ উৎপন্ন করে, তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। তাহলে দেখো, এই জায়গায় আমরা ফেরাস ক্লোরাইড দেখতে পাচ্ছি, এই জায়গায় ক্লোরিন গ্যাস দেখতে পাচ্ছি। এই জায়গায় ফেরাস ক্লোরাইড যেহেতু আমাদের এক্ষেত্রে আয়রনের যোজনী দুই ইউজ হয়েছে, যেটা হলো তার সর্বনিম্ন যোজনী, তাই এখানে বলতে হবে ফেরাস। তো এরপরে আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করালাম, ফেরিক ক্লোরাইড তৈরি হইলো। তাহলে এখানে ফেরাসের সাথে ক্লোরিন যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড তৈরি হইলো।
এখন এই জায়গায় তোমাকে বিক্রিয়া তো এটা গেল, সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা পড়বা। সংযোজন বিক্রিয়া কাকে বলে? সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রসারণ বিক্রিয়া, অধিক্ষেপণ বিক্রিয়া, এই প্রত্যেকটা বিক্রিয়ার ডেফিনেশন মাস্ট বি মেমোরাইজ, মাস্ট বি, এগুলা পড়তে হবে। এগুলা ক ক নাম্বারে আসে সবসময়, ঠিক আছে? তো এগুলো ভালোভাবে পড়বা। এরপরে হচ্ছে আমাদের তে দেখাইতে বলবে যে এটা একটা তোমার জারণ বিজারণ বিক্রিয়া, তুমি এক্সপ্লেইন করো। আমি কয়েকটা দেখাই দিচ্ছি, এরপরের গুলো তোমরা ভালোভাবে করবা। তো আমি বলেছি একক গ্যাস পাইলে সেটা হচ্ছে জিরো, এটার জারণ সংখ্যা কত? জিরো। এই জায়গায় আয়রন 2+, তার মানে এটা হচ্ছে +2, এই জায়গায় এটা হচ্ছে তাহলে -2। আয়রন 3+, এটা হচ্ছে +3, এটা হচ্ছে কত? -3। এখন আমি জানি কি জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বারণ। এই জায়গায় আয়রনের যোজনী +2, এই জায়গায় হয়ে গেছে +3, তার মানে আয়রনের যোজন সংখ্যা বেড়েছে। যেহেতু আয়রনের যোজন সংখ্যা বেড়েছে, আমরা জানি জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বারণ। যেহেতু এখানে আয়রনের যোজনী বেড়েছে, তাই এটা হচ্ছে আমাদের যেহেতু এখানে আয়রনের জারণ সংখ্যা বেড়েছে, তাই এটা হচ্ছে আমাদের কি? জারণ। এটা কি? এটা হচ্ছে আমাদের জারণ। যার জারণ সম্পন্ন হয়েছে তাকে আমরা বলবো বিজারক। যার জারণ সম্পন্ন হয়েছে তাকে আমরা বলবো বিজারক। এরপরে তাহলে এক্ষেত্রে আমরা দেখছি আয়রনের 2+, আয়রনের 3+, জারণ সংখ্যা বেড়েছে। এখন যদি আমরা ইলেকট্রনের হিসাবটা একটু মিলাইতে চাই, এখানে দেখব আয়রন +2 মানে কি, আয়রন 2+ মানে কি? আয়রনের দুটা ইলেকট্রনের ঘাটতি আছে। +2 কখন হয়? যখন সে ইলেকট্রন দান করে। আয়রন 2+ মানে তার দুটা ইলেকট্রনের ঘাটতি। আয়রন 3+ মানে তার তিনটা ইলেকট্রনের ঘাটতি। দুটা ইলেকট্রনের ঘাটতি থেকে তিনটা ইলেকট্রনের ঘাটতি কখন হয়? যখন সে একটা ইলেকট্রন দান করে। তার মানে জারণ মানে ছাড়ন, এই যে এই জায়গায় ছাড়া হয়েছে ইলেকট্রন। অথবা জারণ মানে জারণ সংখ্যা বাড়ন, এই জায়গায় 2 থেকে 3 হয়েছে, তার মানে জারণ সংখ্যা বেড়েছে। এরপর আসা যাক, ক্লোরিনের জারণ সংখ্যা ছিল 0, এই জায়গায় হয়ে গেছে -3, তার মানে জারণ সংখ্যা কমেছে। জারণ মানে যদি জারণ সংখ্যা বাড়ন হয়, বিজারণ মানে হচ্ছে জারণ সংখ্যা কমন, তার মানে এটা হচ্ছে আমাদের বিজারণ। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ। তো যেহেতু এই জায়গায় 0 থেকে আমাদের -3 হয়েছে, 0 মানে তার কাছে বেশি ইলেকট্রনও নাই, তার কাছে কম ইলেকট্রনও নাই, একদম নিউট্রাল অবস্থায় আছে সে। -3 মানে সে তিনটা ইলেকট্রন গ্রহণ করেছে। ক্লোরিন -3 মানে সে তিনটা ইলেকট্রন গ্রহণ করেছে। যেহেতু আমরা জানি বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে। যার বিজারণ ঘটেছে সে হচ্ছে জারক, তার মানে এখানে ক্লোরিন হচ্ছে জারক। এভাবে তোমরা এক্সপ্লেনেশন করবা পরীক্ষার খাতায়। এটা হচ্ছে আমাদের বিজারক, এটা হচ্ছে আমাদের জারক। আয়রন 2+টা ইলেকট্রন দান করে আয়রন 3+এ পরিণত হয়েছে। তাহলে বিজারণ জারণ বিক্রিয়া হেডলাইন দিয়ে আয়রন 2+টা দেখাবা, ক্লোরিনটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। জারণ বিক্রিয়াটা দেখিয়ে হেডলাইনটা ইয়ে করবা। এভাবে জারণ বিজারণ আলাদাভাবে দেখিয়ে দেন দুটা যোগ করে আলটিমেটলি তোমার অ্যান্সারটা গুছাবা। তাহলে এভাবে আমরা জারক বিজারক জারণ বিজারণ এগুলো চিহ্নিত করব। এখানে আসো, এই জায়গায় নাইট্রোজেন 0, এই জায়গায় হাইড্রোজেন 0। আমরা জানি একক যাকেই পাবো তাকে 0 মারবো। তো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের জন্য NH3, এই জায়গায় হাইড্রোজেন যদি +3 হয়, তিনটা হাইড্রোজেনের জন্য নাইট্রোজেন হবে অফকোর্স -3। নাইট্রোজেন 0 থেকে হয়ে গেছে -3, তার মানে এক্ষেত্রে জারণ সংখ্যা কমেছে, তার মানে এটা হচ্ছে আমাদের বিজারণ। হাইড্রোজেন 0 থেকে হয়ে গেছে +3, তার মানে এটা হচ্ছে আমাদের জারণ। এভাবে আমরা এক্সপ্লেনেশন করবো, এবং এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন। ওয়াই? এক্ষেত্রে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে একসাথে হয়ে নতুন একটা মৌল অ্যামোনিয়া গঠন করেছে, তাই এটা একটা সংযোজন বিক্রিয়া, হুইচ ওয়ান টাইপস অফ রেডক্স বিক্রিয়া অর জারণ বিজারণ বিক্রিয়া। বুঝে গেছে? এরপরে ডিকম্পোজিশন রিঅ্যাকশন কিংবা বিয়োজন বিক্রিয়া। তো আমরা যে বিক্রিয়ায় একটা যৌগ ভেঙে সংযোজন বিক্রিয়ার ঠিক অপোজিট বিক্রিয়া হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়াটা। মনে রাখবা, সংযোজন বিক্রিয়ায় একাধিক পদার্থ একসাথে হয়ে নতুন পদার্থ উৎপন্ন করতেছে। আর এক্ষেত্রে একটা পদার্থ ভেঙে একাধিক পদার্থ উৎপন্ন করবে। ওই ক্ষেত্রে একাধিক পদার্থ একসাথে হয়ে নতুন পদার্থ তৈরি করে। এক্ষেত্রে একটা পদার্থ ভেঙে ভিন্ন পদার্থ তৈরি করে, একাধিক পদার্থ তৈরি করে। বুঝে গেছে? এটা তো এমনি বোঝা যাচ্ছে যে PCl5 ভেঙে PCl3 এবং ক্লোরিন গঠন হয়েছে, তার মানে এটা বিয়োজন বিক্রিয়া, ডিকম্পোজড হয়েছে এক্ষেত্রে। তো এক্ষেত্রে আমাদের উদাহরণ PCl5, ফসফরাস টেট্রাক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস দেওয়া আছে। তোমরা আশা করি মিলাইতে পারবা। এই জায়গায় +5, এই জায়গায় -5, এই জায়গায় +3, এই জায়গায় -3, এই জায়গায় 0। তার মানে ফসফরাস +5 থেকে +3 হয়েছে, যেহেতু জারণ সংখ্যা কমেছে, তাই এটা হচ্ছে আমাদের বিজারণ। এক্ষেত্রে এটা হচ্ছে বিজারণ, তার মানে এটা হচ্ছে জারক। ফসফরাসটা জারক। দেন এক্ষেত্রে আমাদের ক্লোরাইডটা, মানে এটা একটা আবার ভাগ আছে, মানে এক্ষেত্রে শত জারণ বিজারণ বলি আমরা, এগুলো তোমাদের নাই, এইচএসসি তে গেলে একটা পড়বা। মানে একই বিক্রিয়কের মধ্যে আমরা জারকও পাচ্ছি, একই বিক্রিয়কের মধ্যে আমরা বিজারকও পাচ্ছি। এটা আবার শত
জারণ বিজারণ বিক্রিয়া নামক একটা বিক্রিয়া আছে। বাট তোমাদের এক্ষেত্রে বেসিক রুলস হচ্ছে জারণ বিজারণটা এর ডিপ আর যায় নাই, বা জারণ বিজারণের আর বেশি ভিতরে ক্লাসিফিকেশনে যায় নাই। ক্লোরিনে দেখো, এই জায়গায় ক্লোরিনটা আমাদের -5, এই জায়গায় ক্লোরিনটা হয়ে গেছে 0। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের জারণ সংখ্যাটা বেড়েছে, -5 অবশ্যই 0 চাইতে ছোট। যেহেতু জারণ সংখ্যা আমাদের বেড়েছে, তাই আমাদের এই ক্ষেত্রে জারণ হয়েছে। এবং এই ক্ষেত্রে -5 মানে কি, তার কাছে 5টা ইলেকট্রন বেশি আছে। ক্লোরিন 0 মানে কি, তার কাছে কোনো ইলেকট্রন বেশি নাই, তার মানে সে ইলেকট্রন দান করে দিয়েছে। আমরা জানি জারণ মানে ছারণ, তাই এটা হচ্ছে আমাদের জারণ প্রক্রিয়া। এভাবে এক্সপ্লেনেশন দিবা। এরপর আসে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন বা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তো যখন আমাদের অধিক সক্রিয় ধাতু ধাতু সক্রিয়তা সিরিজের সিরিজটা আশা করি তোমাদের জানা আছে। হাই, এটা হচ্ছে আমাদের কি যেন, উম, সুস্মিতাকে পাবে হাই, স্যার কোলাঙ্গার হাজি, হাই আজি রিনাকে পিটে। রুবি থেকে দিয়ে না, হ্যাঁ, আবার বলো। স্যার হাই রিনাকে রুবি চেঁচে দিয়েছে। আরে না, এটা তো তোমার গ্রুপ এক। ওটা হচ্ছে তোমার স্যার হাজি চেঁচে ফেলেছে। কুলাঙ্গার। এটা হচ্ছে সুস্মিতাকে পাবে হাই, হাজি কুলাঙ্গার, রাজি পিটাবে আমায়। এভাবে একটা ছিল, আমার এগুলো মনে আছে। সুস্মিতাকে পাবে, পাবে হাই, কুলাঙ্গার, হাজি, আজি, পিটাবে আমায়, এভাবে একটা ছিল। আমার চারটা এতটুকু মনে আছে। লাস্টের গুলো মূলত লাগবে, সিলভার হচ্ছে সবচেয়ে কম আর কি। তো এভাবে আমাদের একটা সক্রিয়তা সিরিজ ছিল। সক্রিয়তা সিরিজের এই জায়গায় থাকবে নিশ্চয়ই পরবর্তীতে। সক্রিয়তা সিরিজের যে আগের মৌলগুলা, সক্রিয়তা সিরিজের যে কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করে আমাদের বেশি সক্রিয় মৌলগুলা, যেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, মানে একটাকে আরেকটা জায়গায় প্রতিস্থাপন করে দিবে। সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেনের সক্রিয়তা কম কার চাইতে, জিঙ্কের চাইতে, তাই তাই আমাদের এখানে যে জিঙ্কটা হাইড্রোজেনের জায়গাটা নিয়ে জিঙ্ক সালফেট হয়ে গেছে, হাইড্রোজেনকে সরাই দিয়ে আলাদা করে দিছে। এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি, একজনের জায়গায় জাস্ট আরেকজন বসে যাওয়া। সংজ্ঞাটা ভালোভাবে পড়ে নিবা। তো এখানেও সেম আমরা কি বিক্রিয়া দেখবো, এখানেও সেম আমরা হচ্ছে তোমার এই যে জারণ বিজারণ বিক্রিয়া দেখবো। এখানে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। জিঙ্ক 0, এ জায়গায় +2, এ জায়গায় -2, এ জায়গায় জিঙ্ক আবার 2+, এ জায়গায় -2, এ জায়গায় হাইড্রোজেন 0। জিঙ্ক 0 থেকে হয়ে গেছে +2, তার মানে জারণ সংখ্যা বেড়েছে। জারণ সংখ্যা বাড়া মানে হচ্ছে জারণ। এই জায়গায় হাইড্রোজেন +2 ছিল, এই জায়গায় হাইড্রোজেন হয়ে গেছে কত, 0। হাইড্রোজেন +2 ছিল, এই জায়গায় হাইড্রোজেন ছিল হয়ে গেছে কত, 0। যেহেতু জারণ সংখ্যা কমেছে, তাই এটা হচ্ছে বিজারণ। জারণ মানে ছারণ। 0 ছিল মানে তার কাছে ইলেকট্রন বেশিও নাই কমও নাই, +2 মানে দুটো ইলেকট্রন কম আছে, তার মানে জারণ মানে ছাড়ছে সে, তাই +2 দুটো ইলেকট্রন কম হয়ে গেছে। এবং এই জায়গাটাতে আমাদের এটা হচ্ছে বিজারক, এটা হচ্ছে জারক। এভাবে আমরা এক্সপ্লেনেশন করব। এখানে মজার বিষয়, এ জায়গায় সালফার 2-, এ জায়গায় সালফার 2-, এ জায়গায় সালফার 2-। তাহলে এটা এমন এক আয়ন যেখানে এটার কোনো চেঞ্জ হয় নাই, তার মানে এটা বিক্রিয়া করছে এটা কি, জিঙ্ক 2+ ইলেকট্রন দান করছে, বুঝলাম। জিঙ্ক 2+টা দুটো ইলেকট্রন দান করে জিঙ্ক 2+এ পরিণত হইলো। আমাদের হাইড্রোজেনটা ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে, ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন মাইনাসে পরিণত হলো। আলটিমেটলি এই জায়গাতে সে একটা রোল প্লে করছে কি, জিঙ্ক 2+ ইলেকট্রন গ্রহণ করছে, জিঙ্ক 2+ ইলেকট্রন ছাড়ছে, হাইড্রোজেন 2 ইলেকট্রন গ্রহণ করছে। এভাবে তারা বিক্রিয়ায় পার্টিসিপেট করছে। বাট এখানে সালফার কি করতেছে, তার কাজ কি, তার কাজ কিছুই না। সে জাস্ট দেখে দেখে দেখছে এই বিক্রিয়া কি হচ্ছে। যে দেখে দেখে শুধু মানে যে বসে বসে শুধু দেখে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি দর্শক। বাস, খেলা খেলে খেলোয়াড়রা, এ জায়গায় খেলোয়াড় সে হয় নাই। সালফারটা কোনো খেলোয়াড় না। খেলোয়াড় কে, খেলোয়াড় হচ্ছে এদিকে জিঙ্ক, এদিকে হাইড্রোজেন। খেলোয়াড় হচ্ছে জিঙ্ক, এদিকে হাইড্রোজেন। হ্যাঁ, একজন প্রতিপক্ষ, তার একজন একজন পক্ষ, একজন প্রতিপক্ষ। তাহলে এখানে দেখে দেখে দেখেছে, আমাদের একে বসে বসে দেখেছে কে, সালফারটা। যেহেতু সে বসে বসে দেখেছে, তাই তার নাম দর্শক। এই জন্য তাকে বলা হয় স্পেকটেটর আয়ন। যেহেতু দর্শকের ইংলিশ হচ্ছে স্পেকটেটর, এই জন্য তাকে বলা হচ্ছে স্পেকটেটর আয়ন কিংবা দর্শক আয়ন। কারণ সে বিক্রিয়ায় পার্টিসিপেট করে নাই, তার জারণ সংখ্যার যে মান ওটা ধ্রুব, এই জন্য তাকে বলা হচ্ছে দর্শকায়ন। বুঝে গেছে? এরপরে আসো দহন বিক্রিয়া বা কম্বিউশন রিয়েকশন। তো দহন বিক্রিয়া মানে কি, দহন বিক্রিয়ার জন্য একটা কথা অবশ্যই মাথায় রাখবা, সেটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি লাগবেই। অক্সিজেনের, তো এই ক্ষেত্রে মিথেনটা আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং কার্বন ডাই অক্সাইড এবং পানি এবং তাপ উৎপন্ন করবে। মনে রাখবা দহন বিক্রিয়া তাপ উৎপন্ন হবে, ঠিক আছে?
তো ওই ক্ষেত্রে আমাদের কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। দহন বিক্রিয়ায় সব সময় তাপ উৎপন্ন হয়। তাহলে আমাদের এই দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হবে এবং এই প্রক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে। আমাদের এই প্রক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে বিধায় তো আমরা এটাকে রেডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত করেছি। যেমন প্রাকৃতিক গ্যাস বা মিথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইডে পানি উৎপন্ন করে, এটা একটা দহন বিক্রিয়ার উদাহরণ বলতে পারি আমরা। তো এই ক্ষেত্রে আমরা ঠিক আগের মতোই ইলেকট্রন আদান প্রদানটা দেখবো তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করবা। জারণ বিজারণ বিক্রিয়াটা এগুলো আমাদের সবই দহন বিক্রিয়ার মধ্যে পড়ে। সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, পানি, এভাবে। এবার আমাদের রেডক্স বিক্রিয়া শেষ। আমরা রেডক্স বিক্রিয়া দেখেছি চারটা: সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। ঠিক আছে? এডিশন বিক্রিয়া, ডিকম্পোজিশন বিক্রিয়া, তারপর একটা হচ্ছে সাবস্টিটিউশন বিক্রিয়া, কম্বিউশন বিক্রিয়া। ঠিক আছে? রিয়েকশন আর কি। টোটাল 4 প্রকার বিক্রিয়া দেখেছি। রেডক্স বিক্রিয়া যাদের মাঝে রিডাকশন এবং অক্সিডেশন ঘটে, মানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। এখন আমরা দেখব নন রেডক্স বিক্রিয়া বা যারা জারণ বিজারণ বিক্রিয়া ঘটায় না, মানে রেডক্স বিক্রিয়া না। নন মানে কি? না। কি না? রেডক্স বিক্রিয়া না। তারা হচ্ছে রেডক্স বিক্রিয়া না। তো এক্ষেত্রে আমরা দেখব যেহেতু ইলেকট্রন আদান প্রদান ঘটে না, বিক্রিয়ায় কোনো পরমাণুর জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে না, তাই আমরা এটাকে নন রেডক্স বিক্রিয়া বলবো। প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া এই দুটার উদাহরণ। ফার্স্ট অফ অল, প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। একটা অ্যাসিড বা ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। তাহলে প্রশমন বিক্রিয়া কাকে বলে? অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়াকে অ্যাসিড ক্ষারীয় বিক্রিয়াও বলা হয়। HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করে। এটা একটা প্রশমন বিক্রিয়া। এই ক্ষেত্রে দেখো HCl পানির সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করেছে। প্রশমন বিক্রিয়ায় সর্বদাই তাপ উৎপন্ন হয়, তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে সবশেষ যে প্রশমন বিক্রিয়া ঘটায় সেটাই সর্বদাই তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে আমরা দেখব তাপ উৎপাদী বিক্রিয়া। এবং সবল অ্যাসিড এবং সবল ক্ষার বিক্রিয়া করে আমাদের ডেলএইচ এর ভ্যালু হয় -57.34 কিলোজুল। ঠিক আছে? সবল অ্যাসিড সবল ক্ষার বিক্রিয়া করে যে প্রশমন বিক্রিয়া পাবো, সেটার ডেলএইচ এর ভ্যালু হবে -57.34 কিলোজুল। প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড হাইড্রোজেন আয়ন সরবরাহ করে। আমরা জানি অ্যাসিড পানি হাইড্রোজেন দাতা, ক্ষার হাইড্রোক্সিল আয়ন সরবরাহ করে। এরপর উক্ত আয়ন দুটি পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। HCl জলীয় দ্রবণে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন হিসেবে থাকে। হাইড্রোজেন, ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম এবং ক্লোরাইড পানি এই দ্রবণে উপস্থিত সোডিয়াম এবং ক্লোরাইড আয়নদের বিক্রিয়া করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সোডিয়াম এবং ক্লোরাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এক্ষেত্রে তারা। এদেরকে দর্শক আয়ন বলা হয় এবং প্রসারণ বিক্রিয়ার প্রকৃত সমীকরণ হলো হাইড্রোজেন, এবং এটা বিক্রিয়া করে পানি উৎপন্ন করে এবং এতে উৎপন্ন হয়। মূলত এখানে বলা হচ্ছে যে তোমার আমরা যদি HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মাঝে বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে দেখো হাইড্রোজেন এবং তোমার OH মিলে পানি গঠন করবে, সোডিয়াম এবং Cl মিলে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। এখানে মূলত আমাদের তাপমাত্রাটা তৈরি হয়। এই যে এখানে সোডিয়াম এবং ক্লোরাইডের দিকে তাকাও, সোডিয়াম এবং ক্লোরাইডের দিকে এই ক্ষেত্রে দেখো সোডিয়াম এবং ক্লোরাইড, এই ক্ষেত্রে এখানে যে সোডিয়াম প্লাস এখানেও সোডিয়াম প্লাস, এক্ষেত্রে যে ক্লোরাইড মাইনাস এখানে ক্লোরাইড মাইনাস, বাট এই ক্ষেত্রে OH এবং H পরস্পরের সাথে বিক্রিয়া করে H2O বা পানি গঠন করছে। এবং এই ক্ষেত্রে সোডিয়াম এবং ক্লোরাইডের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, তার মানে তারাও এই ক্ষেত্রে স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন, যেহেতু তারা বসে বসে জাস্ট বিক্রিয়াটা দেখেছে। যারা দেখে তারাই তো দর্শক, এদের ক্ষেত্রে তাদেরকে বলো দর্শক আয়ন। সুতরাং প্রশমন বিক্রিয়া বলতে আমরা হাইড্রোজেন আয়ন এবং ওএইচ আয়নের সংযোগে পানি উৎপন্নকারী বিক্রিয়াকে বোঝায়। এরপর অধঃক্ষেপণ বিক্রিয়া বা প্রিসিপিটেশন রিঅ্যাকশন আমরা দেখব। এক্ষেত্রে একটা অধঃক্ষেপ বা প্রিসিপিটেট পড়বে, একটা কঠিন পদার্থ তৈরি হবে বিক্রিয়কের দুটা বিক্রিয়ার করার ফলে। একই দ্রাবকে দুটা যৌগ মিশ্রিত করলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উৎপাদগুলো উৎপন্ন করে, তাদের মধ্যে কোনোটি যদি ওই দ্রাবকে অদ্রবণীয় হয়। অদ্রবণীয় মানে হচ্ছে তুমি একটা তরল পদার্থ বিক্রিয়ার সাথে আরেকটা তরল পদার্থ মিশ্রিত করলা, তরল পদার্থের সাথে তরল পদার্থ মিশ্রিত করলা, দেন এখানে বিক্রিয়া করে রিয়াকশন করে তৈরি করে ফেলে একটা কঠিন পদার্থ, যেটা পাত্রের তলায় এরকম জমে আছে। তাহলে ওটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অদ্রবণীয়। কঠিন কখন? এটা যেহেতু ওই তরলে দ্রবণীয় হচ্ছে না, মানে অদ্রবণীয়, দ্যাটস ওয়াই এটা আমাদের কঠিন অবস্থায় আছে। এবং ওইটাকে আমরা বলবো অধঃক্ষেপ বা প্রিসিপিটেট বা তলানি। যে বিক্রিয়া হইলো, বিক্রিয়ক
পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন পদার্থ বা উৎপাদ তৈরি করা, এটাকে আমরা বলবো অধঃক্ষেপণ বিক্রিয়া বা প্রিসিপিটেশন রিঅ্যাকশন। আমি সংজ্ঞাগুলো ধরবো। তো এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড এটা আমাদের খুবই ফেমাস একটা এখানে বিক্রিয়া দেওয়া আছে, মনে রাখবা। সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট, সিলভারটা মনে রাখবা সবসময়, সিলভার নাইট্রেট বিক্রিয়া করে আমাদের সিলভার ক্লোরাইড গঠন করে। এই সিলভার ক্লোরাইড একটা অদ্রবণীয় পদার্থ বা সলিড। নামের পাশে দেখো এস লেখা, এস, এস মানে হচ্ছে সলিড, সে কঠিন। এক্ষেত্রে সে সোডিয়াম ক্লোরাইডের সাথে তুমি যখন সিলভার নাইট্রেট মিশাবা, সিলভার ক্লোরাইড যেটা তৈরি হবে সেটা হচ্ছে সলিড, মানে এটা হচ্ছে তোমার এখানে মিশবে না, এটা কঠিন আকারে জমা থাকবে, মানে অদক্ষেপ হিসেবে সে তলানি জমে যাবে। এবং এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা বলবো অধঃক্ষেপণ বিক্রিয়া। সিলভার ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট যুক্ত করে দেখো এই জায়গায় আমাদের এই ক্ষেত্রে আমাদের সিলভার এবং ক্লোরাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড গঠন করলো, সোডিয়াম এবং নাইট্রেট পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট গঠন করলো। এরপরে সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদের বেরিয়াম সালফেট, যেটা আমাদের একটা সলিড পদার্থ, মানে এটা অধঃক্ষেপ তৈরি করলো এবং সিলভার ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। তাহলে এখানে যেহেতু আমাদের এটা একটা তোমার আহ সলিড, তাই এটা আমাদের এক্ষেত্রে কি হইলো, অধঃক্ষেপণ বিক্রিয়া হলো। তো এই গেল আমাদের স্বাভাবিক যে বিক্রিয়া, রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া। আমরা রেডক্স বিক্রিয়ার ক্লাসিফিকেশনে নিয়ে এসেছি 4টা বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়ার ক্লাসিফিকেশনে নিয়ে এসেছি 6টা বিক্রিয়া। এগুলো আমাদের স্বাভাবিকভাবে হয়েছে। এখন এগুলো বাদেও আমরা এর বাইরে গিয়ে আউট অফ দ্য বক্সে গিয়ে আরো কিছু বিক্রিয়া করব, যেগুলো আমাদের জন্য রসায়নে পড়তে গিয়ে আমাদের লাগবে। বিশেষ ধরনের কিছু রাসায়নিক বিক্রিয়া, স্পেশাল টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন, আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। হাইড্রো শব্দের অর্থ হলো, হ্যাঁ, ওকে। তো দেখো আমরা হাইড্রোলাইসিস পড়ছি, হাইড্রো শব্দের অর্থ হলো পানি। হাইড্রো শব্দের অর্থ কি? হাইড্রো শব্দের অর্থ হচ্ছে পানি। তো লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা, লাইসিস শব্দের অর্থ হচ্ছে কি, ভাঙ্গা। তো এক্ষেত্রে বিশ্লেষণ বা ভাঙ্গা, পানি খেয়ে ভাঙা বা পানি বিশ্লেষণ, এক্ষেত্রে পানি খেয়ে ভেঙে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া। পানিকে ভাঙা হবে যে বিক্রিয়া, সেটা হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া বা হাইড্রোলাইসিস। আর্দ্র, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াও বলা হয় এটাকে। তো সংজ্ঞাটা মনে রাখবা, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বলা হয়। এক্ষেত্রে সিলিকন টেট্রাক্লোরাইডটা পানির সাথে বিক্রিয়া করে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড গঠন করে এবং এসিএল গঠন করে। তাহলে এখানে পানিটা কিভাবে ভাঙছে আসলে, বিক্রিয়াটা যদি এভাবে দেখো, পানিকে বাংলা আমরা কি পাবো, হাইড্রোজেন আয়ন পাবো এবং ওএইচ মাইনাস পাবো, তাই না? ওএইচ মাইনাস পাবো। এবং সিলিকনকে বাংলা তুমি কি পাবা, সিলিকনকে বাংলায় তুমি সিলিকন 4+ পাবা এবং ক্লোরাইড মাইনাস পাবা। এখানে যেটা ধনাত্মক দেখতে পাচ্ছ, এই জায়গায় যেটা ধনাত্মক সেটা এই জায়গায় ঋণাত্মকের সাথে যাবে। তার মানে সিলিকন হাইড্রোক্সাইড গঠন করবে, সিলিকন হাইড্রোক্সাইড গঠন করবে। সিলিকনের যোজনী 4টা এই জায়গায় আসবে, হাইড্রোক্সাইড যোজনী -1টা এই জায়গায় আসবে। না দেখার, লেখা না রাখা একই কথা। এবং এখানে যে হাইড্রোজেন দেখতে পাচ্ছ পজিটিভটা এই জায়গায় নেগেটিভ ক্লোরাইডের সাথে যাবে এবং HCl গঠন করবে। এইভাবে আমাদের বিক্রিয়াটা হয়, পানিটা ভেঙে সিলিকন হাইড্রোক্সাইড এবং HCl গঠন হইলো। এখানে সিলিকন টেট্রাক্লোরাইড এবং পানি বিক্রিয়ক রয়েছে, যেটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, এবং এটা আমাদের এছাড়া আরেকটা বিক্রিয়া আছে আদ্রক এবং দেখো আরেকটা বিক্রিয়া এরকম হইতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা পানির সাথে ভাঙবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন আয়ন পাবো, ওএইচ আয়ন পাবো। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+টা ওএইচ এর সাথে যাবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে এবং এটা একটা সলিড পদার্থ। এটা একটা কি, সলিড পদার্থ। এবং এই ক্ষেত্রে আমাদের এই যে এইচ এবং যে তোমার সিএল এটা বিক্রিয়া করে আবার এসএল তৈরি করলো। তাহলে এক্ষেত্রে একই সাথে এটা আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়াও হয়, একই সাথে এটা আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া হয় প্রিসিপিটেশন রিঅ্যাকশন, আবার এটা আমাদের পানি সংযোজন বিক্রিয়াও হয়। এটা, হ্যাঁ, না পানি সংযোজন না, পানি বিশ্লেষণ বিক্রিয়া বা হাইড্রোলাইসিস বিক্রিয়া হয়, এটা একই সাথে আমাদের হাইড্রোলাইসিস বিক্রিয়া হয়। তাহলে এটা আমাদের দুই প্রকারের বিক্রিয়ার ক্লাসিফিকেশনে যায় একসাথে এই বিক্রিয়াটা। এটা যেহেতু এখানে সলিড পদার্থ উৎপন্ন হচ্ছে, মানে এক্ষেত্রে অধঃক্ষেপ পড়বে এটা, এক্ষেত্রে অধঃক্ষেপণ বিক্রিয়া বলবো এটাকে, এবং একসাথে এটাকে আমরা পানি বিশ্লেষণ বিক্রিয়া বা হাইড্রোলাইসিস বিক্রিয়াও বলবো। ওকে। এরপরে পানি বিশ্লেষণের ঠিক বিপরীত বিক্রিয়া, এই ক্ষেত্রে কি গঠিত হয়েছে, এই ক্ষেত্রে আমাদের দেখো এই ক্ষেত্রে পানিটা ভেঙেছে, পানিটা ভেঙে দুজনে বিক্রিয়া করে আলাদা আলাদা তৈরি হইলো। আর এই ক্ষেত্রে পানি যোজন হবে, মানে পানিটা যোজন হবে।
পানিটা যোজন হবে হাইড্রো 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 প্লাস এডিশন, হাইড্রো প্লাস এডিশন ইজ ইকুয়াল টু হাইড্রেশন, ইজ ইকুয়াল টু হাইড্রেশন। এডিশন মানে যোগ, হাইড্রো মানে পানি, পানি যোজন, এক্ষেত্রে কি বলবো, পানি যোজন বিক্রিয়া। এক্ষেত্রে পানি বিশ্লেষণ বা হাইড্রোলাইসিসের ঠিক বিপরীত বিক্রিয়া, এক্ষেত্রে কপার সালফারের সাথে পানি যুক্ত হবে, ডিরেক্ট পানি যুক্ত হয়ে যাবে, এই জন্য এটাকে বলবো আমরা পানি যোজন বিক্রিয়া। তো আয়নিক যৌগগুলা এক্ষেত্রে অবশ্যই আয়নিক যৌগ হবে, ম্যাক্সিমাম দেখবা আয়নিক যৌগগুলা পানি যোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। আয়নিক যৌগগুলা ক্যালাস বা স্ফটিক গঠনের জন্য এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়, এই ধরনের বিক্রিয়াকে পানি যোজন বিক্রিয়া বলে। যৌগগুলোর সাথে যে কয়টি পানির অণু যুক্ত হয় তাদেরকে ক্যালাস পানি বলা হয়। এখানে যতটুকু পানি যুক্ত হইলো সেটাকে আমরা বলি ক্যালাস পানি। কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত হয়ে পেন্টাহাইড্রেটেড কপার সালফেট উৎপন্ন হয়, যেটাকে আমরা বলতেছি পেন্টাহাইড্রেটেড কপার সালফেট বা ব্লু ভিটুইল বাণিজ্যিক নাম। সেম ভাবে জিঙ্ক সালফেটের সাথে 7 অণু হেফটা হাইড্রেটেড জিঙ্ক সালফেট, হেফটা মানে 7, হাইড্রেটেড মানে এত অণু পানি, 7 অণু পানি, জিঙ্ক সালফেট, হেফটা হাইড্রেটেড জিঙ্ক সালফেট। হেফটা হাইড্রেটেড ফেরাস সালফেট। হেক্সা হাইড্রেটেড ক্যালসিয়াম ক্লোরাইড, হেক্সা মানে 6, হেফটা হাইড্রেটেড ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হেফটা মানে 7। তো এভাবে মাথায় রাখবা, জিঙ্কের সাথে 7 অণু, একমাত্র ক্যালসিয়ামের সাথে 6 অণু এবং কপারের সাথে 5 অণু পানি যুক্ত হয়। এরপর আসো, আমাদের আরেক প্রকারের বিক্রিয়া হচ্ছে পানির জন্য বিক্রিয়া, মূলত সংযোজন বিক্রিয়ার মতো, তাহলে এটা হচ্ছে এক প্রকার আমাদের সংযোজন বিক্রিয়া, কিন্তু দেখো এটা এক প্রকার একটা কি সংযোজন বিক্রিয়ার মতো না, এটা এক প্রকার সংযোজন বিক্রিয়া। তবে সংযোজন বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান ঘটে, এক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটে না। এটা মাথায় রাখবা, এটা ওয়ান টাইপস অফ সংযোজন বা এডিশন বিক্রিয়া, বাট হিয়ার নো এক্সচেঞ্জ অফ ইলেকট্রন, দ্যাটস ওয়াই ইট ইজ নট ইনক্লুডেড ইন রেডক্স বিক্রিয়া অর রিডাকশন অর অক্সিডেশন রিঅ্যাকশন। ওকে, এরপরে আসো সমানীকরণ বা আইসোমারাইজেশন। আইসোমার, আইসো মানে হচ্ছে একই, আইসো মানে কি, আইসো মানে হচ্ছে একই। মারাইজেশন বিক্রিয়া বা সমানুকরণ বিক্রিয়া দেখতে একই বাট ভিন্ন তার ডায়াগ্রামেটিক্যালি। মানে এক্ষেত্রে তুমি অ্যামোনিয়াম সায়ানেট, তাই না, এটা আমাদের এটা হচ্ছে ইউরিয়া, মূলত NH2CO NH2, এটা হচ্ছে কি ইউরিয়া, ইউরিয়া সার প্রয়োগ করে না মাটিতে। এখানে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 4টা, কার্বন একটা, নাইট্রোজেন এক্ষেত্রে আরো একটা নাইট্রোজেন এখানে, তাহলে নাইট্রোজেন টোটাল কয়টা, নাইট্রোজেন টোটাল 2টা, হাইড্রোজেন টোটাল 4টা, কার্বন একটা, অক্সিজেন একটা। এখানে আমি দেখি নাইট্রোজেন টোটাল কয়টা, নাইট্রোজেন টোটাল 2টা, হাইড্রোজেন এখানে 2টা, এখানে 2টা, কয়টা হলো টোটাল 4টা, কার্বন এখানে একটা, অক্সিজেন এখানে একটা, কার্বন একটা, অক্সিজেন একটা। দেখো N2H2CO, N2N2H4CO, এ জায়গায় N2H4CO, মানে এক্ষেত্রে আণবিক সংকেতটা একই, এক্ষেত্রে আণবিক সংকেতটা একই, গাঠনিক সংকেতটা ভিন্ন। আণবিক সংকেতটা দেখো একই, তবে গাঠনিক সংকেতটা ভিন্ন। এটাকেই বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। যদি দুটা যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন হয়, তাদেরকে তাদের পরস্পরের সমাণু বলে। তাহলে এইরা হচ্ছে পরস্পরের সমাণু। একটা সমাণু থেকে অপর একটা সমাণু তৈরির প্রক্রিয়াই হচ্ছে সমানীকরণ বিক্রিয়া। একটা সমাণু থেকে অপর একটা সমাণু তৈরির যে প্রক্রিয়া, এটাই সমানীকরণ বিক্রিয়া। NH2N2CO, এটা আণবিক সংকেত যা দ্বারা ভিন্ন গাঠনিক সংকেত দ্বারা দুটো যৌগকে বোঝানো যায়। একটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট ও ইউরিয়া, এরা পরস্পর সমাণু। অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে ইউরিয়াতে পরিণত হয়। এখানে অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলেই তুমি পাবা ইউরিয়া, যেটা আমরা বলতে পারবো একটা সমানীকরণ বিক্রিয়া, কারণ এদের আণবিক সংকেতটা একই কিন্তু গাঠনিক সংকেতটা দেখতে তাদের পৃথক। এটা হচ্ছে আমাদের সমানীকরণ বিক্রিয়া, ঠিক আছে। ওকে, তাহলে আমি নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে ঢুকো, এরপরে দেখি কি আছে।